মুহিব তার বাবার বাসার সামনে দাঁড়িয়ে আছে। ঘর তালা দেওয়া। সে চিন্তিত বোধ করল না। নিউ হোমিও হল খোলা আছে। এখানে আসার পথে চোখে পড়েছে বুড়ো এক চশমা পরা ভদ্রলোক পুজো হয়ে খবরের কাগজ পড়ছেন। তার কাছে গেলেই খোঁজ পাওয়া যাবে। ডাক্তার সাহেবের নাম হাবিবুল্লাহ, বয়স 70-এর কাছাকাছি। তিনি খবরের কাগজ থেকে একবার চোখ তুলে মুহিবকে দেখলেন। সে কি জন্য এসেছে তা শুনলেন। হাত ইশারায় তাকে বসতে বলে আবারও কাগজ পড়তে লাগলেন। মুহিব কাঠের বেঞ্চে চুপচাপ বসে রইল। সকালবেলার বাসি খবরের কাগজ সে এর আগে কাউকে এত আগ্রহ করে পড়তে দেখেনি। একসময় তার কাগজ পড়া শেষ হলো। তিনি মুহিবের দিকে কঠিন চোখে তাকালেন। শামসুদ্দিন সাহেব, তোমার পিতা? জি। পিতার খোঁজে এসেছ? জি। কে বলেছে যে আমি তার খোঁজ জানি? আপনি জানেন না? জানলেও বলবো না। বলবেন না? না। বৃদ্ধ পিতা অসুস্থ, জ্বরে কাতর। তাকে বাড়ি থেকে পুলিশ দিয়ে বের করে দিয়েছে। জ্বরের কারণে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। আর আজ তুমি এসেছ পিতার খোঁজে। ফিটফাট বাবু সেজে এসেছ, গলায় টাই। মুহিব চুপ করে আছে। বৃদ্ধকে রাগ কমানোর সময় দিতে হবে। খুব যারা রাগী তাদের রাগ ঝপ করে পড়ে যায়। তখন তাদের প্রতিটি কথা মায়ায় ডুবানো থাকে। এই বৃদ্ধের রাগ এক্ষুনি পড়বে। তোমার নাম কি? মুহিব। ও, তাহলে তোমার নামই হো বাবা? জি। তোমার পিতা একবার খুবই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আজরাইলে মানুষে দড়ি টানাটানি। আমি রোজ সন্ধ্যায় তোমার বাবার বিছানার পাশে বসে থাকতাম। তখন তো তোমাকে দেখি নাই। কোথায় ছিলা? ফুর্তি করতেছিলা? আমি খবর পাইনি। আমি সব সময় যে বাবার কাছে আসি তা না, হঠাৎ হঠাৎ আসি। তুমি তো দেখি বিরাট লায়েক পুত্র। হঠাৎ হঠাৎ আসো। দরকার কি হঠাৎ হঠাৎ আসার? গলায় টাই বেঁধে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াও। মদ খাও না তুমি? অবশ্যই খাও। চেহারা দেখেই বোঝা যাচ্ছে মদ খাওয়া লালটু চেহারা। তোমার সাথে কথা বলা মানে সময় নষ্ট, মনের শান্তি নষ্ট। তুমি বিদায় হও। মুহিব বসে রইল। খুবই আশ্চর্যের ব্যাপার, বৃদ্ধের রাগারাগি শুনতে তার ভালো লাগছে। বৃদ্ধের গলায় রাগ আছে, কিন্তু চোখে মায়া চলে এসেছে। হু বাবা, আমার কথা মন দিয়ে শোনো। তোমার পিতা কোথায় আছেন আমি জানি না। তিনি বলেছেন কোনো একটা থাকার জায়গা খুঁজে বের করে আমাকে জানিয়ে যাবেন। বুঝতে পেরেছ? জি। আমার সঙ্গে যোগাযোগ রাখবে, তাহলেই খোঁজ পাবে। তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, মনে কষ্ট নিও না। তুমি হলে বন্ধুপুত্র, বন্ধুপুত্র পুত্রের মতো। তার সঙ্গে খারাপ ব্যবহার করার অধিকার আছে। আছে কিনা বলো? জি আছে। চাচা, আমি উঠি? কিছু মুখে না দিয়ে উঠবে মানে কি? গরম সিঙ্গাড়া দিয়ে চা খাও, তারপর যেখানে ইচ্ছা যাও।
চড়ে বেড়াও। গরম সিঙ্গাড়া কোথায়? বাসা থেকে আসবে, আমার বড় বৌমা নিজের হাতে বানিয়ে পাঠায়। একটা সিঙ্গাড়া খেলে স্বাদ বাকি জীবন মুখে লেগে থাকবে। মুহিব চুপচাপ বসে আছে। বসে থাকতে ভালো লাগছে। বৃদ্ধ চেয়ারে পা তুলে আরাম করে বসেছেন। এতক্ষণ চোখে চশমা ছিল না, এখন চশমা পরেছেন। তীক্ষ্ণ চোখে মুহিবকে দেখছেন। তোমার বাবা সব সময় বলতো, আমার ছোট ছেলে গ্রিক দেবতা অ্যাপোলোর চেয়েও সুন্দর। তার কথাকে তেমন গুরুত্ব দেই নাই। বাবা মারা নিজেদের সন্তানদের সম্পর্কে এই ধরনের কথা সব সময় বলে, কিন্তু এখন দেখছি তোমার বাবার কথায় অতিরঞ্জন থাকলেও বেশি না। আমি তোমার মতো সুন্দর চেহারার ছেলে একটা দেখেছিলাম আখাউড়া রেল স্টেশনে। সে কমলা কিনছিল। সেই ছেলের চেহারা এখনো চোখে ভাসে। তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এটা মনে পুষে রাখো নাই তো? জি না, আমি নিজের রাগ কমানোর অনেক চেষ্টা করছি। হোমিওপ্যাথিতে একটা ঔষধ আছে, থুজা। এর 200 পাওয়ার আমার মতো মানুষের রাগ কমায়। ওষুধ খাচ্ছি, কাজ হচ্ছে না। নিজের ওষুধ নিজের উপর কাজ করে না। মুহিব বলল, চাচা, রাগ বাড়ানোর কোনো ওষুধ আছে কি? বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, কেন? মুহিব বলল, রাগ বাড়ানোর ওষুধ থাকলে আমি খেতাম। আমার মধ্যে কোনো রাগ নেই। বাবার কোনো স্বভাব আমি পাইনি। এই একটা স্বভাব পেয়েছি। বাবার যেমন রাগ নেই, আমারও নেই। একটু রাগ থাকলে ভালো হতো। বৃদ্ধ মুহিবের দিকে তাকিয়ে আছেন। তার চোখ মমতা এবং ভালোবাসায় আর্দ্র। সন্ধ্যা থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টি যে মাথায় ছাতা ধরতেও ইচ্ছে করে না, আবার ছাতা ছাড়া হাঁটতেও ভালো লাগে না। মুহিব বৃষ্টির ভেতর হাঁটছে। ঝুম বৃষ্টির সময় রিক্সা, বেবি ট্যাক্সি কিছুই পাওয়া যায় না। টিপটিপে বৃষ্টির সময় একটু পরে পরে খালি রিক্সা এসে পাশে থামে। রিক্সাওয়ালা আগ্রহ নিয়ে জানতে চায়, কই যাবেন? পারলে জোর করে রিক্সায় তুলে নিবে এমন অবস্থা। মুহিব কোথায় যাবে সে জানে। নোরার কাছে যাবে। নোরা হিপনোটাইজ না কি যেন করবে। কিন্তু মুহিবের মনে হচ্ছে নোরার কাছে যাবার আগে তাকে অন্য কোথাও যেতে হবে। সেটা কোথায় তা মনে পড়ছে না। চেতন মন অবচেতন মনের কোনো ব্যাপার নিশ্চয়ই। সে কোথায় যাবে তা অবচেতন মনে আছে, চেতন মনে নেই। তার কি মার কাছে যাবার কথা? মাকে সেরকম কোনো কথা দিয়ে এসেছে, নাকি বড় চাচার কাছে যেতে হবে? বড় চাচা তাকে কিছু কিনতে দিয়েছেন, সে ভুলে গেছে। পাথরের হামানদিস্তা ধরনের কিছু। দি আলমদিনা হোটেলের খায়রুলের সঙ্গে কি ফার্নিচার কিনতে যাবার কথা দিয়ে ভুলে গেছে সে? কোনো কিছুই মনে পড়ছে না। তার কি আলজেমিয়ার্স ডিজিজ হতে চলেছে? হলে মন্দ হয় না। ক, খ, গ, ঘ থেকে শুরু করা। নোরাদের বাড়িতে যাবার জন্যে রিকশায় ওঠা মাত্র মুহিবের মনে পড়ল তার আসলে যাবার কথা জুথিদের বাড়িতে। এই সিদ্ধান্ত সে নিজে নেয়নি, কেউ তাকে নিতেও বলেনি। সিদ্ধান্তটা মনের গভীরে কোনো এক অন্ধকার কোণায় লুকিয়েছিল।
হঠাৎ বের হয়ে এসেছে। দরজা খুলল জুথি। মুহিব বলল, আমার নাম মুহিব, আপনি আমার খোঁজ করছিলেন? জুথি কিছু বলল না। সে দরজা ধরে দাঁড়িয়ে আছে, তার চোখের দৃষ্টি স্থির। মুহিব বলল, আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না। জুথি বলল, চিনতে পারবো না কেন, আসুন ভেতরে আসুন। মুহিব ঘরে ঢুকল। জুথি বেতের সোফার দিকে আঙুল উঁচিয়ে বলল, বসুন এখানে। জুথির গলার স্বর কঠিন, তবে শান্ত। মুহিব বসল। জুথি বসল ঠিক তার সামনের চেয়ারে। চাইনিজ হোটেলগুলি যেমন অন্ধকার অন্ধকার থাকে, বসার ঘরটাও সেই রকম অন্ধকার, যদিও দুটো টেবিল ল্যাম্প জ্বলছে। ঘরে মনে হচ্ছে কোনো লোকজন নেই। জুথি একা, কোথাও কোনো সাড়া শব্দ নেই। মাথার ওপর ফ্যান ঘুরছে, ফ্যানেও শব্দ নেই। জুথি বলল, আমি আপনাকে খুঁজছিলাম। আপনি যে সত্যি সত্যি আসবেন আমি ভাবিনি। আপনাকে আসতে দেখে আমি অবাকই হয়েছি। বাবাকে এখান থেকে ডেকে নিয়ে গিয়ে যে কাণ্ড করেছেন, তারপর আমাদের মুখ দেখানোর কথা না। আপনি সাহসী মানুষ। মুহিব বসে আছে, তাকিয়ে আছে জুথির দিকে। তার খুবই পানির পিপাসা হচ্ছে, বুক গলা শুকিয়ে কাঠ। পানির কথাটা জুথিকে কখন বলবে বুঝতে পারছে না। জুথি বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, মনে হয় সে নিজেকে সামলাচ্ছে। ওই রাতে মেয়েটাকে তেমন রূপবতী মনে হয়নি, আজ মনে হচ্ছে। রেগে গেলে কোনো কোনো মেয়েকে সুন্দর লাগে, এই মেয়েটি মনে হয় সেই রকম। মেয়েটি যাকে বিয়ে করবে তার উচিত হবে সারাক্ষণ খুঁচিয়ে খুঁচিয়ে মেয়েটিকে রাগিয়ে রাখা। মুহিব বলল, আমাকে কেন ডেকেছেন? জুথি বলল, আপনাকে ডেকেছি বাবার সঙ্গে দেখা করিয়ে দেবার জন্যে। ওই রাতের ঘটনার পর বাবার মাথায় কোনো কিছু হয়েছে, এলোমেলো কথা বলেন, মাঝে মাঝে আমাকেও চিনতে পারেন না। পিজির একজন সাইকিয়াট্রিস্ট বাবার চিকিৎসা করছেন। পিজির ওই সাইকিয়াট্রিস্ট প্রফেসর রহমতুল্লাহ আপনাকে খবর দিয়ে আনতে বলেছেন। কেন? কারণ বাবা শুধু আপনার কথা বলেন। আপনার ব্যাপারটা তার মাথায় ঢুকে গেছে। তার কথা শুনে মনে হয় এই পৃথিবীতে আপনি ছাড়া তার কোনো প্রিয়জন নেই। আমি কিছু বুঝতে পারছি না। বাবার সঙ্গে কথা না বললে বুঝবেন না। ওই রাতে প্রথম যখন আপনি আমাদের বাসায় ঢুকলেন, বাবা আপনাকে দেখে কি কারণে জানি খুবই খুশি হয়েছিলেন। আপনাকে তার অত্যন্ত আপনজন মনে হয়েছিল। ওই অংশটাই বাবার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সব ধুয়ে মুছে গেছে। উনি কোথায়? বাবা বাসায় আছেন। ওনার সঙ্গে দেখা করে আমাকে কি বলতে হবে? আপনাকে কিছু বলতে হবে না, আপনি শুধু তার কথা শুনবেন, তার প্রতিটি কথায় সায় দিয়ে যাবেন। তারপর যেখান থেকে এসেছেন সেখানে চলে যাবেন। ঠিক আছে? আপনাকে আরেকটা কথা বলার প্রয়োজন মনে করছি। বলুন। আপনার মতো খারাপ মানুষ আমি আমার জীবনে দেখিনি, কোনোদিন দেখব এরকম মনে করি না। আপনার দিকে তাকিয়ে থাকতেও আমার ঘেন্না লাগছে। আমি এক গ্লাস পানি খাবো। বাবার সঙ্গে দেখা করে আপনি চলে যাবেন, আমি আপনাকে পানি দেব না। অতি রুগ্ন একজন মানুষ
বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে। তার চোখ জল জল করছে, মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি। জাগ্রত মানুষ মূর্তির মতো শুয়ে থাকতে পারে না। সে সামান্য হলেও নড়াচড়া করে। মানুষটা তা করছে না। তাকে দেখে মনে হবে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় মানুষটা সব দেহ সেজেছে। প্রতিযোগিতায় সে ফার্স্ট প্রাইজ দিতে নেবে এমন সম্ভাবনা আছে। যুথি সব দেহের কাছে গিয়ে বলল, বাবা, মুহিব সাহেব এসেছেন। সব দেহে সঙ্গে সঙ্গে প্রাণ সঞ্চার হলো। আরজু সাহেব হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসে অতি পরিচিত ভঙ্গিতে বলল, কখন এসেছ মুহিব? মুহিব বলল, এই তো কিছুক্ষণ আগে। আরজু বললেন, সেই কবে তোমার চা খেতে আসার কথা? আমি রোজ 2-3 বার করে যুথিকে জিজ্ঞেস করি, মুহিব এসেছে? যুথি বলে, না। মুহিব বলল, আমি ঢাকার বাইরে ছিলাম বলে আসতে পারিনি। ভদ্রলোক আনন্দিত গলায় বললেন, আমি যুথিকে ঠিক এই কথাই বলেছি। আমি বলেছি মুহিব ঢাকার বাইরে আছে, ঢাকায় থাকলে অবশ্যই আসতো। কথা দিয়ে কথা রাখবে না, মুহিব এমন ছেলে না। আমি তার নাড়ি নক্ষত্র চিনি। মুহিব, আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি যুথিকে জিজ্ঞেস করো। মুহিব বলল, আপনার কথা বিশ্বাস হবে না কেন? অবশ্যই বিশ্বাস হচ্ছে। না না, কোনো রকম সন্দেহ থাকা উচিত নয়। যুথি, তুই বল, আমি তোকে বলেছি না মুহিব ঢাকায় নেই? যুথি মন্ত্রের মতো গলায় বলল, হ্যাঁ বলেছ। মুহিব বলল, যুথি, আপনি চা নিয়ে আসুন, আপনার বাবার সঙ্গে বসে চা খাই। আরজু সাহেব বললেন, এখন কি চা খাবে? রাত 9টা বাজে। রাত 9টার সময় কেউ চা খায়? তুমি ভাত খেয়ে যাবে। যুথি বলল, বাবা, ওনাকে খেতে দেবার মতো ঘরে কিছু নেই। আরজু সাহেব বিরক্ত গলায় বললেন, মুহিবকে খাওয়ানোর জন্যে কি পোলাও, কোরমা, কোপ্তা, কালিয়া লাগবে? সে ঘরের ছেলে, যা আছে তাই খাবে। যুথি কঠিন গলায় বলল, বাবা, ঘরে কিছুই নেই। শুকনা মরিচ আছে, শুকনা মরিচ ভেজে পেঁয়াজ দিয়ে ডালের ভর্তা বানিয়ে দে। আমি আর মুহিব শুকনা মরিচ দিয়েই ভাত খাবো। ডাল যদি থাকে তো ভালো, না থাকলেও কোনো অসুবিধে নেই। মুহিব বলল, আরেকদিন এসে খেয়ে যাব। আজ আমার একজনের সঙ্গে দেখা করতে যেতেই হবে, কথা দিয়ে রেখেছি। সে অপেক্ষা করে আছে। ভদ্রলোক বললেন, কথা দিয়ে থাকলে যাও। কথার বরখেলাপ আমার পছন্দ না। কাজ সেরে চলে এসো। রাত 1টা, 2টা, 3টা কোনো অসুবিধা নেই। আমার শরীরটা ভালো না, রাতে এমনিতেই ঘুম হয় না। বলতে গেলে সারা রাত জেগেই থাকি। ডাক্তারদের ধারণা মাথায় গন্ডগোল হয়েছে। চিকিৎসা হচ্ছে। বাবা, তুমি কিন্তু চলে আসবে। যদি রাত বেশি হয়ে যায়, খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে থাকবে। আলাদা ঘর আছে, আরাম করে ঘুমাবে। যুথি মুহিবকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতে এসে চাপা গলায় বলল, আপনি অবশ্যই আসবেন না, অবশ্যই না। আপনাকে খবর দিয়ে আনাই আমার ভুল হয়েছে। বাবাকে সুস্থ করার জন্যে আমার আপনার মতো দুষ্ট মানুষের প্রয়োজন নেই। মুহিব কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। যুথি তীব্র গলায় বলল,
এত বড় অন্যায় করার পরেও আপনি এখন পর্যন্ত ক্ষমা চাননি। আপনার বাবার কাছে ক্ষমা চাওয়া ঠিক হবে না। ক্ষমা চাইলেই পুরনো ঘটনা মনে পড়ে যেতে পারে। একটু দাঁড়ান, পানি খেতে চেয়েছিলেন, পানি নিয়ে আসি। আমার পানির তৃষ্ণা চলে গেছে, পানি লাগবে না। মুহিব সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। একবার পেছন ফিরে তাকালো। জুথি মেয়েটা দরজা ধরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে মেয়েটা কাঁদছে, রাগে দুঃখে কাঁদছে। কাঁদলেও কি মেয়েটাকে সুন্দর দেখায়? নিশ্চিত হবার জন্যে আরেকবার তাকানো দরকার। মুহিব তাকালো না, রাস্তায় নেমে এলো। বৃষ্টি বেড়েছে, এখন বড় বড় ফোঁটা পড়ছে, সামান্য বাতাসও দিচ্ছে। রাত বেশি হয়নি, মাত্র 9টা বাজে। বৃষ্টি বাদলার কারণে রাস্তায় লোক চলাচল কম। মনে হচ্ছে অনেক রাত। মুহিব মন স্থির করতে পারছে না। সরাসরি নোরাদের বাড়িতে চলে যাবে নাকি প্রেস ক্লাব হয়ে তারপর যাবে। মুহিব রিক্সা নিল। রিক্সাওয়ালা রিক্সার হুড তুলতে গেল। মুহিব বলল, লাগবে না, বৃষ্টিতে ভিজতে ভিজতে যাব। রিক্সাওয়ালা সন্দেহ ভরা চোখ নিয়ে তাকাচ্ছে। অনেক অনেক কাল আগে ময়মনসিংহ শহরে সে একবার তার বাবার সঙ্গে রিক্সা করে যাচ্ছিল। হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। শামসুদ্দিন সাহেব ছেলের দিকে তাকিয়ে বললেন, হ্যালো হুঁ বাবা, বৃষ্টিতে ভিজবি? মুহিব বলল, হুঁ। তিনি রিক্সার হুড নামিয়ে দিলেন। দুজন বৃষ্টিতে কাক ভেজা হয়ে রিক্সায় বসে আছে। লোকজন দেখে মজা পাচ্ছে। শামসুদ্দিন সাহেব ছেলেকে বললেন, হা করে বৃষ্টির পানি খা, ফ্রেশ ওয়াটার। বৃষ্টির পানির টেস্টই অন্যরকম। চলন্ত রিক্সায় বসে পিতা পুত্র দুজনই হা করে বৃষ্টির পানি খাওয়ার চেষ্টা করছে। আহারে, কি সুন্দর দৃশ্য। মুহিব রাগী মেয়েটাকে বলেছিল পানির তৃষ্ণা মরে গেছে। কথাটা সত্যি না, তার তৃষ্ণা ভালোই আছে। সে শৈশবের মতো হা করে বৃষ্টির পানি খাবার চেষ্টা করছে। রিক্সাওয়ালা ঘাড় ফিরিয়ে চিন্তিত মুখে দৃশ্যটা দেখল। বিড়বিড় করে বলল, আপনি যাইবেন কই? মুহিব বলল, কোথায় যাব সেই সিদ্ধান্ত এখনো নিতে পারিনি। প্রথমে প্রেস ক্লাবে যেতে পারি, আবার অন্য কোথাও যেতে পারি। আমি ওইদিকে যাবো না, আপনি নামেন। মুহিব শান্ত গলায় বলল, না গেলে যেও না, আমি কিন্তু রিক্সা থেকে নামবো না। তোমার রিক্সাটা আমার পছন্দ হয়েছে। রিক্সাওয়ালা ভীত গলায় বলল, স্যার, আমি গরিব মানুষ। মুহিব বলল, আমিও গরিব মানুষ, গরিবে গরিবে কাটাকাটি। ঝামেলা না করে রিক্সা চালাও। আমার কাছে শেষ 50টা টাকা আছে। 50 টাকায় যতটুকু যাওয়া যায় যাবে, তবে শেষ দফায় এইখানে নিয়ে আসবে। যাত্রা যেখান থেকে শুরু সেখানেই শেষ। বৃষ্টির বেগ বাড়ছে। মুহিবের ভিজতে ভালো লাগছে। শফিকদের পুরো দলটা এখন আছে খায়রুলের ফ্ল্যাট বাড়িতে। বৃষ্টি মাথায় নিয়ে প্রেস ক্লাবের সামনে বসে থাকার কোনো মানে হয় না। তাছাড়া হারুন অসুস্থ, তার জ্বর এসে গেছে, চোখ লাল, কথাবার্তাও কেমন অসুস্থ। সে চাদর গায়ে দিয়ে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। দলের সবাই প্রথমে এই ঘরেই ছিল। সিগারেটের গন্ধে হারুনের বমি আসছে বলে
তারা অন্য ঘরে। খায়রুল বলল, অসুবিধা নাই, যতদিন ইচ্ছা থাকেন। শফিক বলল, খাওয়ার ব্যবস্থা দরকার নেই, আজ সারা রাত শুধু দাওয়া। খায়রুল বলল, দাওয়া কি? মহসিন বলল, যে জিনিস খাচ্ছেন তার নাম দাওয়া। আপনি 3টা খেয়েছেন, 4 নম্বর পেটে পড়লে বুঝবেন দাওয়া কাকে বলে। 3টা 10 মিনিটে টিন ভর্তি কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ছেলেগুলো শান্ত ভঙ্গিতে নিচে নেমে এলো। চারদিকে হইচই চেঁচামেচি হচ্ছে, শুনতেও ভালো লাগছে। আগুন ভালো মতো ধরে গেছে। 3 তলার ফ্ল্যাট বাড়ির জানালা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। এই দৃশ্যও সুন্দর। সাবের বলল, কন্যার বাপে হুক্কা খায়, বুনকা বুনকা ধোঁয়া যায়। সাবেরের ছড়া বলা শেষ হবার আগেই মহিব চেঁচিয়ে বলল, হারুন ভাই কোথায়? হারুন ভাই তো নিচে নামে নাই। সর্বনাশ! মহিব ছুটে সিঁড়ি বেয়ে উঠছে, তার পেছনে পেছনে বন্ধুরা উঠছে। সব পত্রিকার প্রথম পাতায় খবরটা এসেছে ছবিসহ দীর্ঘ প্রতিবেদন। তরুণ প্রতিবাদী যুবকের আত্মাহুতি, নগরীতে শোকের ছায়া। হারুন ঘোষণা দিয়েছিলেন গায়ে আগুন দিয়ে প্রতিবাদ জানাবেন। তার ঘোষণা কেউই তেমন গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। সেই অভিমানেই কি তিনি ঘোষণার 24 ঘন্টা আগেই চলে গেলেন? তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার এক বন্ধু মুহিব গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। প্রবল ঘোরের মধ্যে মুহিবের সময় কাটছে। ব্যথা বোধহীন জগৎ। কখনো শরীর হালকা হয়ে যাচ্ছে, সামান্য বাতাস এলেই সে উড়ে চলে যাবে। আবার কখনো শরীর ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সে ক্রমেই নিচে নামছে। সে নেমে যাচ্ছে অতল কোনো গহ্বরে। মুহিব সারাক্ষণ তার মাথায় বৃষ্টির শব্দ শোনে। ঘোরের মধ্যেই সে অস্থির বোধ করে। তার মনে হয় ঝুম বৃষ্টিতে তাকে কোথায় যেন যেতে হবে। কেউ একজন তাকে বলেছিল, ঝুম বৃষ্টিতে আমার কাছে আসবে। সেই একজনের ছবি কখনো তার মাথায় স্পষ্ট হয় না। নানান ধরনের ছবি তার চোখের সামনে ভাসে। কখনো সে দেখে সে তার বাবার সঙ্গে রিকশা করে যাচ্ছে, মাথার উপর বৃষ্টি পড়ছে, তারা দুজন হাঁ করে বৃষ্টির পানি খাচ্ছে। কখনো দেখে কুমুদ স্যার এসেছেন তার কাছে। স্যারের গায়ে কোনো কাপড় নেই। স্যার দুঃখিত গলায় বললেন, কই বাবা, তুমি তো সেন্টটা দিলে না। সেন্ট ছাড়া চলতে পারি না বলে গায়ে আজে বাজে সেন্ট মাখি, ফিনাইলের মতো গন্ধ। তখন মুহিব তীব্র ফিনাইলের গন্ধ পায়। তার সমস্ত শরীর ঝিমঝিম করে ওঠে। মুহিব বুঝতে পারে এই সব ছবি সে ঘোরের মধ্যে দেখছে, বাস্তবে এমন কিছু ঘটছে না। তার চারপাশের জগতের কোনো ছবি, কোনো শব্দই তাকে স্পর্শ করছে না। সামান্যতম চেতনা যদি তার থাকতো তাহলে তার ভালো লাগতো। সে দেখত তার জীবন নিতান্তই বৃথা যায়নি। তার বিছানার পাশে দাঁড়িয়ে নোরা মেয়েটা যতটা ব্যাকুল হয়ে কাঁদছে, ততটাই ব্যাকুল হয়ে কাঁদছে জুথি। হাসপাতালের বাইরে অনেক লোক। মুহিবের বাবা শামসুদ্দিন সাহেবও তাদের মধ্যে আছেন।
তাঁর শরীর খুবই দুর্বল। তিনি মেঝেতে বসে আছেন। তার পাশেই তার পিঠে হাত দিয়ে বসে আছেন হোমিওপ্যাথ ডাক্তার রহমতুল্লাহ। একসময় শামসুদ্দিন সাহেব উঠে দাঁড়ালেন, জড়ানো গলায় বললেন, আমার ছেলে যদি আপনাদের কারো সঙ্গে কোনো অন্যায় আচরণ করে থাকে, দোষ করে থাকে, তাহলে আপনারা তাকে ক্ষমা করবেন। আমি তার বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চাই। আমার বাবা তার জীবনে কিছুই পায় নাই, সবার ক্ষমাটা যেন পায়।